আমি বলে দিই যাই ममता दीदी का मैजिक না আমি কি আগে সব বলে দিই क्या बता मैं लोग क्या बोला চলো করো আমি দেখি তো প্রোগ্রাম পুরো বলে বিতার কেউ ভাই আজকের মতো স্টেক গুলো হয়ে গেছে দুটোই ঠিক আছে আচ্ছা এটা ধুলোট হচ্ছে তো नमस्कार আমি রাজশেখর শুরু করছি দিনভর আপনারা দেখেছেন শুনেছেন মনে ভেবেছেন আরো ভাবছেন আরো ভাবতে হবে তার কারণ এক অদ্ভুত সন্ধিক্ষণ এবং যে প্রত্যাশিত এমন কিছু ফলাফল একদিকে বিজেপি এই বঙ্গে পুনরায় সবুজ ঝড় তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে তার পাশাপাশি কেন্দ্রে যা ছবি তা কিন্তু নিঃসন্দেহে অপ্রত্যাশিত আবার কেউ প্রত্যাশিত দিনভর আদতে যে ছবি আমরা দেখলাম দিনের শেষ মুহূর্তে আমরা সরাসরি আমাদের একেবারে নিউজ আমরা আলোচনা করব যে কি দেখলাম কি পেলাম আগামী দিনে কিভাবে বাংলা এগিয়ে যাবে আমরা এই মুহূর্তে নিয়ে আলোচনা করব আমার সঙ্গে একেবারে নিউজ আমার পাশে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায় জানাচ্ছি আমার সঙ্গে রয়েছেন একদিকে তপনাশ পণ্ডিতদা তোমাকেও স্বাগত আমার সঙ্গে রয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায় সব্যসাচীদা তোমাকেও স্বাগত আমাদের দর্শক বন্ধুদের অনেক শুভেচ্ছা তার কারণ আপনারা দিনভর আমরা যেমন আপনাদের সঙ্গে ছিলাম আপনারা আমাদের সঙ্গে রয়েছেন এখনো অবধি এবং সারা দিন প্রতি মুহূর্তের আপডেট বাংলার 42টি কেন্দ্রের প্রতি মুহূর্তের খবরাখবর আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার আমি প্রথমেই আমার সঙ্গে যে তিনজন সংবাদ মাধ্যমের প্রতিনিধি সাংবাদিক তাদের কাছে তাদের ব্যক্তিগত মতামত দেবো তারপর আমরা অন্য প্রসঙ্গে যাব আমি প্রথমেই পণ্ডিতা তোমার কাছে একটু ছুঁয়ে যেতে চাই যে সারাদিন যা দেখলে কতখানি প্রত্যাশিত নাকি অপ্রত্যাশিত না একেবারে অপ্রত্যাশিত বলা যাবে তবে একটা জিনিস যে বেশ কিছু এক্সিট পোল যেটা প্রায় 9টা সংস্থা গতকাল প্রকাশ করছে সেটার ভিত্তিতে কিন্তু এই রাজ্যের পরিস্থিতি এবং এই রাজ্যের রাজনৈতিক নেতাদের কাছে এক্সিট পোলটা কারোর কাছে একটা মানে সারপ্রাইজিং আশ্চর্যজনক হয়ে আসছিল কারণ প্রত্যেকেরই যে এক্সিট পোলের যে রেজাল্ট তারা দেখাচ্ছিলেন সেখানে দেখতে গেলে যে প্রত্যেকটা এক্সিট পোলেরই প্রায় কাছাকাছি কিন্তু সেই ফলাফলটা দেখা যাচ্ছে এবং এটা শেষ পর্যন্ত যদিও এখনো পর্যন্ত যেটা দেখা যায় যে এখনো পর্যন্ত কিন্তু যে এক্সিট পোল সেই এক্সিট পোল কিন্তু প্রায় 70% এক্সিট পোল কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা সবশেষ বেশ কয়েকটা নির্বাচনে কিন্তু পণ্ডিত আমরা এই ছবিটাই দেখেছি কোনো এক্সিট পোল এর আগের লোকসভা নির্বাচনের আগের সর্বশেষ বিধানসভা নির্বাচন পঞ্চায়েতের নির্বাচন কোনোটাতে আমরা দেখি এবারের ব্যাপারটা খুব অন্যরকম ছিল কারণ বিজেপি এবার সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছিল এবং এই রাজ্যকে পাখির চোখ করে রেখেছিল এবং প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী তারা যেভাবে এই রাজ্যতে প্রায় ডেলি প্যাসেঞ্জারি করছিলেন এবং মানে চেষ্টা করছিলেন যে এই রাজ্য থেকে যত বেশি সংখ্যক সিট তারা এখান থেকে হাসিল করতে পারে কারণ হচ্ছে যে তারা বুঝতে পেরেছিলেন যে অন্য রাজ্যে তাদের আসন সংখ্যা যথেষ্ট কমবে যেটা তারা এখান থেকে নিয়ে চাইছিলেন যে সেই ঘাটতিটা পূরণ করতে কিন্তু এটাও সেটা একেবারে শুরুতেই পণ্ডিত একটা কথা বলেছে যে বিজেপির কাছে এক কথায় পাখির চোখ ছিল এই বাংলা আদৌ কি লক্ষ্য ভেদ হলো
লক্ষ্যভেদ তো হয়নি, এটা পরিষ্কার, ওদের কোনো ইয়ে নেই, কারণ লক্ষ্যভেদ হয়নি মানে ওদের বিজেপির যেটা ধারণা ছিল যে ওরা 2019-এ যেখানে যেখানে জিতেছিল সেখানে স্যাচুরেটেড প্রাইমারি সেখানে ওদের কিছু কমবে। এটা একটা প্রশান্ত কিশোর হিসেবে ছিলেন খান 50-এ কমতে পারে, আর যোগেন্দ্র যাদব বলেছিলেন অন্তত 100 কমবে, আমার মনে আছে। কিন্তু এই জন্য ওরা ভেবেছিল এই উড়িষ্যা থেকে, পশ্চিমবঙ্গ থেকে, ওইদিকে অন্ধ্র থেকে বা কর্ণাটক থেকে, এমনকি খানিকটা কেরল, তামিলনাড়ু বা দক্ষিণ থেকে মেগা বরং বাড়বে, কিন্তু সেটা ওদের হলো না। উড়িষ্যাটা খানিকটা হয়েছে, উড়িষ্যা হয়েছে, এমনকি অন্ধ্র হয়েছে, দিল্লিটা ওদের ধারণা ছিল, দিল্লিটা ও ধরেনি এই কারণ যেহেতু আবেগ বিরুদ্ধে একটা ইয়ে, দিল্লি ইনফ্যাক্ট সেন্ট্রাল একবারে নিজেদের কাছে, নিজেদের লেফটেন্যান্ট গভর্নর চালাচ্ছে, সবই অনেক কিছু আছে। যেটা অন্ধ্রতে বলছি, অন্ধ্রতে হয়েছে, উন্নত গেছে, কিন্তু অন্ধ্রতে উন্নত তো তেলেগু দেশের মধ্যে পুরা বিজেপির সঙ্গে বিজেপি নিজে একলা ছিল, তার মধ্যে অবশ্যই উড়িষ্যা ছিল এবং পশ্চিমবঙ্গ ছিল। এক্সিট পোলের কথা আমি বলছি না, তেলেঙ্গানা ছিল একদম ভীষণ বেশি সেটা হয় সমান সমান হয়ে গেছে, প্রায় দেখলাম সমান সমান 8 হয়ে গেছে। অন্য জায়গাগুলো হয়নি, তামিলনাড়ুতে যদি উচ্চ পাই, কেরলে যেটা বলছিল সেটা হয়নি, পশ্চিমবঙ্গ এই যে হলো না, এই হলো না উত্তরপ্রদেশে যেরকম ভেবেছিল তার চেয়ে অনেক বেশি ঘাটতি, মানে ঘাটতি মানে এটা ভাবতেই পারে না। 43টা আসনে যেখানে এগিয়ে গেল অখিলেশ এবং মানে সবার সঙ্গে কংগ্রেস বাকিরা, এটা ভাবতেই পারে জানি উত্তরপ্রদেশ একটা সাংঘাতিক মেজর একটা স্পট, সেটা হলো না। কাজে এখন আমি একদম অনেক হয়েছে, সকাল থেকে বলা হয়েছে এক্সিট পোল মেরিট, সবাই তো জানে, এবং এক্সিট পোল মেরিট মানে একটা জাস্ট একটা প্রাসঙ্গিক ঘটনা। এই খানিক আগে আমি দেখছিলাম প্রদীপ গুপ্তা, তিনি খুবই কিন্তু যথেষ্ট কিন্তু মানে বুঝদার লোক এবং জানেন অনেক, ওনার বইও আছে, মানে পড়েও দেখতে পারে, তাই বই উনি লিখেও ছিলেন যে কি করে ওনারা করে পোস্টার হিসেবে কি কি কাজ করতে হয়। তিনি একেবারে কান্নায় ভেঙে পড়লেন ক্যামেরার সামনে, লাইভ ভেঙে পড়লেন এই জন্যে কারণ হিসেবে মেলাতে পারলেন না। মানুষের হিসেব কি ওইভাবে মেলানো যায়? উত্তরপ্রদেশের হিসেব করছিলেন, উত্তরপ্রদেশে দেখা যাচ্ছে যে দলিতদের যে ভোটটা বেড়েছিল, দলিতদের ভোট ইনফ্যাক্ট বহুজন সমাজ পার্টিতে ছিল 9%, সেটা ফল করে গেছে, অনেকটা ফল করে গেছে। ইন স্পাইট অফ দ্যাট যাদব এবং মুসলিম যে ভোট, যেটা আগে মাই বলা হতো যে ভোটটা, সেটা কমপ্লিটলি শিফট করে গেছে ফের সবার দিকে। এটা কিন্তু কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সের জন্য হয়েছে, এই কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্সের জন্য সমাজবাদীর একটা বিরাট লাভ হয়েছে। এইটা কিন্তু এই যে অ্যালায়েন্সটা এটা জোরদার কাজ করলো উত্তরপ্রদেশে, যেটা এসপি বিএসপি অ্যালায়েন্সের কাজ করে। কাজে কোনটা কাজ করবে কোনটা করবে না শুধু একটা মানুষ তো করতে পারে না। আমার ক্যারিশমায় আমি করব, হ্যাঁ আমার কাছে স্বামী সহায় তখন তো আসার পর পাপের ধর্মশ্রেষ্ঠ আমি মা সুসহ বললে তো হয় না, আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুখ্যতা করবো। কিন্তু মোদীর এই ধরনের ধারণা হয়ে গেছিল, সেইটা কিন্তু চলতে পারে না, গণতন্ত্রে এটা খুব মুশকিল। আমি আসবো সবশেষে একটা কথা রয়েছে, এই যে কারিশমার কথা উঠে আসছে, মানুষের মনের কথা উঠে আসছে, পশ্চিমবঙ্গ সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিভিন্ন প্রকল্পের কথা উঠে আসছে। আমি যদি একটা জায়গাতে আসি যে এর আগের যে লোকসভা নির্বাচন এবং মধ্যবর্তী স্থানে রাজ্যের বিধানসভা নির্বাচন, এই কথা বলতে কোনো দ্বিধা নেই যে এই রাজ্যের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জঙ্গলমহল করিডোর, এই দুটো অংশে কিন্তু বিজেপি একটা ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। গত লোকসভাতে আমরা দেখেছি ভালো ভালো তৃণমূল কংগ্রেসের জঙ্গলের প্রার্থীকে পরাজিত হতে হয়েছে। এবারে লোকসভা নির্বাচনে কিন্তু গোটা পাশাটা উল্টে গেল। এর কারণটা কোথায়? কিন্তু আমার প্রশ্নটা এই কারণে, আমরা এখন আগে আমরা অতন্তার সঙ্গে আলোচনা করছিলাম, এটা আমাদের বলতেই হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকারের যতগুলি জনমুখী প্রকল্প আছে তার অধিকাংশ প্রকল্পের সূচনা কিন্তু হয়েছে জঙ্গলমহল থেকে, অথচ করিডোর এবং একই সঙ্গে উত্তরবঙ্গে ভালো ফল করলো না বিজেপি।
দেখো, উত্তরবঙ্গে ভালো ফল করলো না যদি বলতে যায়, সেটা হচ্ছে যে খালি একটা মাত্র সিট, যেটা হচ্ছে কোচবিহার। বাকি কিন্তু উত্তরবঙ্গের যে সিটগুলি রয়েছে সেগুলোতে কিন্তু বিজেপি তার নিজের জায়গাটা দখল রাখতে পেরেছে। কোচবিহারটা তাদের হাত থেকে চলে গেছে। জঙ্গলমহলের যদি আমরা দেখতে যাই, জঙ্গলমহলের ক্ষেত্রে কিন্তু তারা আর সেই জায়গাটা বিজেপি ধরে রাখতে পারলো না। তার কারণ হচ্ছে যে বিজেপি ওই জায়গাতে যে ধরনের, প্রথম কথা হচ্ছে যে তুমি যদি ঝাড়গ্রামের কথা বলতে যাও, তুমি ঝাড়গ্রামটা দেখো, তাতে ওদের একটা ইকুয়েশন ভুল হয়ে আছে। সেটা হচ্ছে যে দুবারের প্রার্থী ওখানে জিতেছিল তাকে সরিয়ে দিয়ে নতুন প্রার্থী, নতুন মুখে আনা হলো, এবং নতুন মুখের উপর যে ভরসাটা যারা মানে বিজেপি বিভিন্ন জায়গাতে করেছে, সেখানেই কিন্তু বিজেপিকে একদম খালি হাতে ঘুরতে হয়েছে। এটা তোমাকে একদম পরিষ্কার জায়গায় ভেবে নিতে হবে। তো এই যে জঙ্গলমহলের ক্ষেত্রে মানুষ কিন্তু, জঙ্গলমহলের মানুষজন এবারে গতবারে যেমন বিজেপির উপর ভরসাটা রেখেছিল, যে ভরসা রেখে তারা বিজেপিকে ভোট দিয়েছিল, সেই ভরসা পূরণ তাদের ক্ষেত্রে কিন্তু হয়নি। তারা একদম যে সম্পূর্ণভাবে, মানে শুধু তাদের জঙ্গলমহল বললে ভুল হবে, বাংলার মানুষ যেটা চাইছিল, বাংলার মানুষের ধাত বিজেপি সরকার মানে কেন্দ্রীয় সরকার বুঝতে পারেনি এখনো পর্যন্ত। তারা কি চাইছে, বাংলার মানুষ, বাংলার যারা নেতৃত্ব আছে তারা কেন্দ্রকে যেটা বোঝাচ্ছে তারা সেটাই বুঝছে। তারা ওখান থেকে বসে পড়ে, এদের মুখে দেখছে, এদের কানে শুনছে, এইরকম পরিস্থিতি হয়ে আছে। যদি সরজমিনে এসে পড়ে তারা পরিস্থিতি বুঝতো। 4 বছর ধরে একটা কাদের মুখে শুনছে আর কাদের মুখে যারা এখানকার দায়িত্বে দিয়ে আছে, যারা বিজেপি যেখানে দায়িত্ব নিয়ে আছে, যদি শুভেন্দু অধিকারী বলো, সুকান্ত মজুমদার বলো, শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার শুধু নয়, কেন্দ্রীয় ভাবে তো একটা টিম আছে, এখানে অবজারভার টিম আছে, এখানে মঙ্গল পাণ্ডেকে দায়িত্ব দেওয়া হয়েছে দেখার জন্য। তাহলে তার ভূমিকাটা কি ছিল? সে কি এখানকার পরিস্থিতি বুঝতে পারছিল না? ঘটনা হয়ে গেছে কি, যে জায়গায় থাকে তাকে যদি সেই জায়গাটাকে বাদ দিয়ে অন্য জায়গা সম্বন্ধে বুঝতে হয়, তাকে তো সেই জায়গার ভৌগোলিক পরিচিতিটা বুঝতে হবে। মঙ্গল পাণ্ডের পক্ষে এই জায়গা সম্বন্ধে বোঝাটা সব থেকে টাফ। তাকে বুঝতে হলে মাধ্যম দিয়ে বুঝতে হবে। তাহলে এখানে মাধ্যম কারা রয়েছে? শুভেন্দু অধিকারী রয়েছে। এখানে মাধ্যম কারা রয়েছে? না, সুকান্ত মজুমদার রয়েছে। দিলীপ ঘোষ তো একদম আউট অফ মাইন্ড, আউট অফ সাইনের মতন সাইনের জায়গায় দাঁড়িয়ে আছে। তাকে তো কোনো রকম কোনো জায়গাতেই নেই, তার নিজের প্রচার নিয়ে ব্যস্ত এবং দলীয় প্রচার নিয়ে ব্যস্ত। কিন্তু পরিস্থিতিটা যদি জানতে হয়, যেটা দিলীপ ঘোষ জানে বা দিলীপ ঘোষ যেভাবে সংগঠনকে তৈরি করেছে, সেটা সুকান্ত মজুমদারও জানে না, সেটা শুভেন্দু অধিকারীও জানে না, যার খেসারত বিজেপিকে বাংলায় দিতে হলো। আমি গৌতম দা একটা কথা জানতে চাইবো যে আজকে যে প্রশ্নটা গত কয়েকদিন ধরে খুব বেশি আলোচনা হচ্ছে, আজকেও ভোটের বাজারে বিভিন্ন, আমি একটু আগেই বেশ দু একটি টেলিভিশন চ্যানেলেও দেখছিলাম সেই প্রসঙ্গটা হচ্ছে, দিলীপ ঘোষকে এভাবে একপেশে করে দেওয়ার কারণটা কোথায়? জেতা আসন, যেটা তিনি হাতের তালুতে তিনি চেনেন, অলিগলি চেনেন, সেখান থেকে একটা আসনে দেওয়া হলো। তিনি জিতবেন না জিতবেন সেটা তো পরের প্রসঙ্গ। যিনি এই রাজ্যে এক কথায় সরাসরি বলা যেতে পারে রাহুল সিনহার পর দলটাকে চাঙ্গা করার একটা প্রচেষ্টা করলেন, তার হাত ধরে অনেকগুলো আসন পেল, দল ধীরে ধীরে একটা জায়গায় আসতে শুরু করলো। সেই দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি থেকে সরানো হলো, জয় আসন থেকে সরিয়ে এনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্র। এখানেও বিশ্বস্ত সূত্র বলছে এবং কেউ আড়ালে আবডালে বলছেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষে নয়, বা অ্যান্টি তৃণমূল নয়, বা অ্যান্টি বিজেপি মানে নয়, এক কথায় বিজেপি দিলীপ ঘোষের হারের কারণ স্থানীয় নেতৃত্ব। তোমার কি মতামত রয়েছে, কেন এটা? যেখানে যদি কোনো এমন একটা নেতৃত্ব থাকে যে নেতৃত্বের অনুগামীর সংখ্যা বেশি, যেখানে জাতীয় স্তরে যেমন মোদীর অনুগামীর সংখ্যা বেশি, কাজে মোদীর পাশে তো কেয়ার বাড়ি থাকতে পারেন, মুরলী মনোহর থাকতে পারেন না, এত পুরো নতুনদের মধ্যে বসুন্ধরা থাকতে পারেন না, আর শিবরাজ সিং চৌহান থাকতে পারেন না। রাজনাথ সিং এবারে যেতেন, শেষ মুহূর্তে এবারে যেতেন, মিটিং এবারে যেতেন, এবারে থেকে গেছেন। আর হয় আরএসএস বলেছে, বা মোদীর আগের রাত্রে গিয়ে এই প্রথম এক রাত্রি কাটিয়েছেন নাগপুরে, তারপরে কিছু সিদ্ধান্ত হয়েছে, কিন্তু সেখানে তোমার সাথে দেখা করেন। তাই এটা হতে থাকে। আমার বক্তব্য, সংগঠন দুটো জিনিস, যদি মনে করি যে আমি কোনো কাল্ট ফিগার আছে, যেটা বলছিলাম, তাকে কেন্দ্র করে বৃত্ত করে একটা সংগঠন, এটা যেমন এই আঞ্চলিক দলগুলোতে হয়, এই তোমার সিপিএমটা আমি আঞ্চলিক বলি, কিন্তু ওর মধ্যে এই কাল্ট ফিগারের ব্যাপারটা ছিল না।
এটা মনে করে সিপিএম। আমি মনে করি এখানেও তাই, যদি বসু একটা কাল ফিগার তৈরি হয়েছিল, বুদ্ধদেবকে সেটা করতে পারে, কিন্তু মমতা তাই, ওখানে অরবিন্দ কেজরিওয়াল তাই, ওখানে ডিএমকে যে জয়ললিতা তাই ছিলেন, তৈরি। এখানে শুভেন্দু যখন মমতাকে হারিয়ে মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিলেন এবং তৃণমূল থেকে এসেছে, তৃণমূলের সমস্ত জিনিস তিনি চান, সমস্ত কিছু ন্যাচারালি ওখানে কেন্দ্রীয় তুমি যেটা বলছিলে, বলছিল সেখানে একটু আমি ডিফার করবো। কেন্দ্রীয় নেতৃত্ব যদি স্থানীয় নেতৃত্বের উপরে সম্পূর্ণ বিশ্বাস করে তবেই জানতে পারে, কিন্তু আমি যদি চাপিয়ে দিই তাহলে সম্পূর্ণ। এখানে এই যে স্থানীয় নেতৃত্ব, এটা কিন্তু আছে, চেষ্টা সেই জন্য দিলীপ ঘোষকে এখানে পাঠানো, কারণ দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দুদের কিছুতেই মিল আছে। এবং শুধু তাই, দিলীপ ঘোষের যারা অনুগামী যেমন রাজু ব্যানার্জি, সায়ন্ত, যেমন রাহুল সিনহা, এরা তুমি লক্ষ্য করবে প্রায় সবাই নিষ্ক্রিয়, প্রায় নিষ্ক্রিয়। তারা কিন্তু এবারে ভোটে সেভাবে দেখাই গেল না। রাজু ব্যানার্জি যদি একটা পোস্ট আছে, ছিলেন এক নেই, কাউকে দেখা যায়নি, প্রচারও ছিল না, এখানে এসেছিল। শুভেন্দুই গোটাটা করেছেন, গোটাটাই নিয়ে যেতে। এখন जो जीता वही सिकंदर। শুভেন্দু যদি আজকে পারতেন 23-25টা নিয়ে, তাহলে শুভেন্দু কিন্তু এখন শুভেন্দু ফেল করেছে, দিলীপও ফেল করেছে। দিলীপের ব্যক্তিগত ক্যারিশমা যদি আপডেট থাকতো তাহলে উনি দিতে পারেন। এখানে গোটা জিনিসটার মধ্যে স্থানীয় নেতৃত্বের ফেলিয়ার, ব্যর্থতা, বিজেপি নেতৃত্বের ফেলিয়ার নিশ্চিত। সেটার সঙ্গে ঝাড়গ্রামও খানিকটা যুক্ত, আবার উত্তরবঙ্গও খানিকটা সবটা মিলিয়েই যুক্ত। কিভাবে কি মডেল অপারেশন করেছিল হয়তো তারা এখন করতে পারে, কিন্তু আনলেই তো হয় না। বললেই তো বাজারে হাজার গেলাম একটা নেতৃত্ব নেতাকে নিলামটা মারা যায়, তৈরি করতে সেটা হওয়া শুভেন্দুর মধ্যে সেই সংগঠক হওয়ার সেই ইয়েটা ছিল, নিশ্চয়ই উপাদান আছে। কিন্তু এখানে ভবিষ্যতে বলুন, আমি যা হয়ে গেছে কথা বলছি, আগামী দিনে কিন্তু বঙ্গ বিজেপির কাছে নেতৃত্বের প্রশ্ন নিয়ে প্রচুর মানে নেতৃত্বের প্রশ্নটা বড় হয়ে যাবে। কারণ একদিকে শুভেন্দুর যে পজিশনটা ছিল হালকা হয়ে গেছে, আবার দিলীপ ঘোষের জোর করে এখান থেকে নিয়ে গিয়ে অগ্নিমিত্রা ব্লকে গিয়ে চলে গেলেন দিলীপের কেন্দ্রে দাঁড় করাতে দুজনেরই নেতৃত্বের প্রশ্নে একটা খুবই সংশয়। আমি আসবো পন্ডিতা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে দায় মোটা অঙ্ক আছে। চারিদিকে সবুজ উল্লাস চলছে এবং এটাই স্বাভাবিক। এত দুর্নীতির প্রশ্ন, সরাসরি ক্যাবিনেট মিনিস্টার মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে, গার্লফ্রেন্ডের রমরমা, চারিদিকে প্রচুর বাংলো, মন্ত্রী জেলে, সভাপতি পর্ষদের জেলে, বিভিন্ন আরও সহসাথীরা জেলে, স্বয়ং দোর্দণ্ড প্রতাপ জেলা সভাপতি জেলে, তার মেয়ে জেলে, দুর্নীতিতে ভরপুর গোটা তৃণমূল কংগ্রেসের সরকার, এমনটা কিন্তু প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। এত কিছুর পরেও বাংলার মানুষ মমতার পক্ষেই রায় দিলেন। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আগামীর চ্যালেঞ্জটা কতখানি কঠিন হয়ে দাঁড়াবে? না, প্রথমটা হচ্ছে যে দুর্নীতির অভিযোগের কথা বলা হচ্ছে না, সেটা কিন্তু 2021 সালেও কিন্তু সেই দুর্নীতি কিন্তু কোনোভাবে কিন্তু প্রভাবিত করে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেইভাবে সুইপ করেছিলেন। এবারও এটাই দেখা গেল যে দুর্নীতি 2021 আর 2024 ছবিটা তো এক ছিল না, ছবিটা এক ছিল না, দুর্নীতিটা আরো অনেক বেশি, বিভিন্ন স্তরের অনেক বেশি করে প্রকাশ, কিন্তু সাধারণ মানুষ যারা একেবারে তৃণমূল স্তরের মানুষ,
তারা কিন্তু তাদের মধ্যে যেটা কাজ করেছে যে 100 দিনের টাকা এটা তারা পাচ্ছেন না, আবাস যে যোজনা বাড়ি তারা পাচ্ছেন না, এবং তার জন্য কিন্তু অনেকটা ক্ষেত্রে দায়ী হচ্ছে এই তৃণমূলের স্থানীয় যে নেতৃত্ব। তারা বারবার তারা মুখ ফুসকে বলে ফেলছেন বারবার যে আমরা টাকা বন্ধ করে দেবো, আমরা 100 দিনে টাকা দিতে দেবো না। সাধারণ মানুষ কিন্তু কি জন্য টাকা আটকেছে, ইউসি সার্টিফিকেট পেয়েছে কি পায়নি, সেটা নিয়ে কিন্তু চিন্তিত নয়। তারা কিন্তু বারবার এটাকে প্রচারের তৃণমূল নেতৃত্ব আনতে পেরেছেন যে টাকাটা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি, বিজেপি এবং মোদী টাকাটা আটকে রেখেছে। এবং এটা তুমি যেটা বলছো একটা পার্ট আমরা কিন্তু সারাদিন আলোচনা করছি, যে এরপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে এই বিরাট জয়, এরপরে তাদের কাছে গোটা বিষয়টা কতখানি চ্যালেঞ্জ হয়ে গেল। আদৌ কি তারা দুর্নীতি মুক্ত করতে পারবেন? আদৌ কি স্বচ্ছ ভাবনা? প্রথমত হচ্ছে যে তারা দুর্নীতির বিষয়টা স্বীকার করছেন কিনা আগে সেটা বলো, তাহলে তারা পরপর তো সুপ্রিম কোর্টে গিয়ে আটকে দিচ্ছেন এবং তারা বলছেন আমি মানি না, বারবার বলছেন। মুখ্যমন্ত্রী যেখানেই যাচ্ছেন সেখানেই বলছেন যে এই আমি মানি না, কোন রায় আমি মানি না। ঠিক আছে, তিনি এও বলেছেন যে হাইকোর্টকে তো কিনে নিয়েছে বিজেপি। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন হাইকোর্টটাকেই তুলে দাও, এবং তিনি বারবার সুপ্রিম কোর্টে, এবং তিনি এটাও বলেন যে কেসটা করেছে। সুতরাং দুর্নীতিটাকে তো তারা মানছেন। দুর্নীতিটাকে যেভাবে প্রজেক্ট করার চেষ্টা করা হয়েছিল, ইডি এবং সিবিআই কে ইউজ করে পরবর্তী ক্ষেত্রে আদালতের মাধ্যমে কিছু রায়ের মাধ্যমে ইডি সিবিআই কে সেখানে কাজে লাগিয়ে, সেটা কিন্তু এই রাজ্যে তৃণমূল কংগ্রেস শুধু না, পরের দিকে কিন্তু সাধারণ মানুষ খুব বিরক্ত হচ্ছিল ইডি এবং সিবিআই এর এই যে বারবার যে মানুষকে ডেকে। আমাকে এটা বলতে থেকে আসানসোলের এক নেতা, আসানসোলের এক মন্ত্রী, তাকে 14 বার ডেকে পাঠানো হয়েছে, 14 বার ডেকে। আমার বক্তব্য যে এইসব তো ধোপে টিকলো না 2024 লোকসভা নির্বাচন, একদমই ধোপে টিকলো না, কারণ সাধারণ মানুষ এটা বিশ্বাস করেনি। তৃণমূল নেতৃত্ব সেটা সাধারণ মানুষকে বিশ্বাস করাতে পেরেছে যে এই কাজ করছে, যে ষড়যন্ত্র হচ্ছে মোদী এবং স্থানীয় এখানে যারা শুভেন্দু অধিকারীর মতো নেতারা, যারা কিন্তু বারবার, এবং তাদের অনেক বেশি সুবিধা হয়েছে বোঝাতে, যে তারা যখন বলছেন যে 100 দিনের টাকা আটকে দিচ্ছি, বেশ করেছি, হিসেব দিতে হবে তারপর টাকা দিতে, কিন্তু জঙ্গলমহলে যে সাধারণ যে মানুষ খেটে খাওয়া যে মানুষ টাকাটা পাচ্ছে না, সে তো তার দায়টা কে নেবে? বঞ্চিত যারা 100 দিন, এবং সেটাকে আরো তারা অনেক বেশি সেটাকে তারা জোরদার করেছেন যখন তারা 100 দিনের টাকা অভিষেক ব্যানার্জি অনেকে তার পকেট থেকে নিজের হাতে দিয়ে। আমার তোমার কথাই এটা গ্রহণযোগ্য না, একদম মানুষের কাছে, প্রান্তিক বৈদ্যুত মানুষের কাছে যারা 100 দিনের কাজ করে তবে আমি সত্যি প্রান্তিক স্তরে কথায় আছি। 42টি যে লোকসভা আসন, তার মধ্যে যে কয়েকটি লোকসভা কেন্দ্র গুরুত্বপূর্ণ ছিল, যেমন বালুরঘাট ছিল, যেমন তমলুক ছিল, যেমন যাদবপুর ছিল, যেমনটা বলা যেতে পারে যে বোলপুর প্রথমে থাকলেও পরে ছিল না, ব্যারাকপুর ছিল, সেম অ্যাজ কিন্তু বর্ধমান দুর্গাপুর ছিল যেহেতু দিলীপ ঘোষ প্রার্থী। অন্যদিকে আসানসোলেরটাও কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ ছিল যেহেতু সেখানে শত্রুঘ্ন সিনহা, এবং অন্যদিকে বলা হতো যে যথেষ্ট কপাল ভালো নাকি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া। সেই সুরেন্দ্র সিং আলুওয়ালিয়াকে হারতে হলো যার কপাল ভালো ছিল। দীর্ঘদিনের দোর্দণ্ড প্রতাপ বাদশাহ বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরীকে এমন একটা প্রতিচ্ছবি ভারতবাসীকে দেখতে হলো। আমার প্রশ্ন হচ্ছে যে দুটো ইম্পর্টেন্ট কেন্দ্র, কীর্তি আজাদ তিনিও কিন্তু এখানকার নন, অর্থাৎ স্থানীয় নন, শত্রুঘ্ন সিনহা তিনিও কিন্তু স্থানীয় নন। আমরা অনেকক্ষণ আগে একটা আলোচনা করেছিলাম যে গোটা জেলাটা দাঁড়িয়ে আছে কিন্তু কেন্দ্রীয় সরকার পরিচালিত যে কলকারখানা তার ওপর। রাজ্য সরকার পরিচালিত কলকারখানা বন্ধ আছে, ডিপিএল ঢুকছে, এমএমসি বন্ধ, একদিকে ইসিএল, একদিকে সেল, একদিকে চিত্তরঞ্জন লোকোমেটিভ, এই প্রতিচ্ছবিটা। তারা কতখানি ডেভেলপমেন্ট করতে পারবেন বলে তোমার মনে হয় প্রান্তিক স্তরে? কারণ কর্মসংস্থানের প্রশ্ন কিন্তু এখানে 1 নম্বরে আসাটাই স্বাভাবিক যেহেতু শিল্পাঞ্চল। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমরা যদি বলি যে আমরা এর আগে আমাদের মানুষ অতীতে যে বিষয়গুলো লক্ষ্য মানে আমরা দেখেছি আর কি। প্রথম কথা হচ্ছে যে যারা এখানে প্রার্থী হয়েছেন বা যারা জিতেছেন বা এর আগে যারা জিতেছেন তারা যেভাবে জায়গাটাকে রেখে গেছেন,
থাকবে কিনা। একদম। প্রথম কথা আমরা দেখেছি যে এখানে যখন সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া উনি হয়ে এলেন, তারপর তাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি। মাঝে পোস্টারও পড়েছিল, ওনার পোস্টারটা ওনার সঙ্গেই থাকেন। আচ্ছা, উনি যখন ছিলেন সেখানেও পোস্টার পড়েছিল, উনি যখন দুর্গাপুরে এসেছিলেন সেখানেও পোস্টার পড়েছে। এবং ওনার একটা কথা খুব মানে উনি সব জায়গাতে আর কি এমনি ব্যক্তিগত আলোচনার সময় বলেন যে যখন উনি নমিনেশন ফাইল করেন ওটা কি ঠিক অভিজিৎ মুহূর্তে উনি ওনার নমিনেশন ফাইল করেন। এবারের অভিজিৎ মুহূর্তটা ওনার কিভাবে কোথায় কোন দিকে চলে গেল, তুমি যেটা ভাগ্যের কথা বলছিলে, ভাগ্যবানের কথা বলছিলে, এবারের অভিজিৎ মুহূর্তটা কোথায় চলে গেল এটা একটু খুঁজে দেখতে হবে। যেভাবে মানে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে ওনার দলের কর্মী যারা আছেন তারা যেভাবে ওনাকে খুঁজে বেড়ান, সময়ে পান না। তো সেই জায়গা থেকে এখন যেটা হচ্ছে যে কীর্তি আজাদ এবং শত্রুঘ্ন সিনহার ক্ষেত্রে যদি তুমি বলেই থাকো যে উনি কিন্তু মানে আসানসোলের মানুষ, আমরা উপনির্বাচনের পরে দেখেছি উনি বিশেষ অনুষ্ঠান ছাড়া ওনাকে খুঁজে পাওয়া যায়নি, উনি আসেন না। এখন এই যে ধরো পূর্ণ নির্বাচন হলো, এখন তো এই 5টা বছরের জন্য ওনাকে এখানে থাকতে হবে বা এখানকার মানুষের, যদিও লোকসভায় জিতে পরে তাদের দায়িত্বই হচ্ছে যে দিল্লিতে গিয়ে দিল্লির কাজ করবে, কিন্তু মানুষের কথা কে শুনবে? যে মানুষের ভোটে নির্বাচিত হয়ে তারা ওখানে যাচ্ছে, মানুষের কথা তারা কতটা সেই জায়গার সম্বন্ধে জানে, জানে বা কীর্তি আজাদ কতটা দুর্গাপুর বর্ধমান জানে, এটা আগে জানে বা এখানকার মানুষের সমস্যাটা কি এটা কতক্ষণে বুঝতে পারছেন, এটার উপর কিন্তু খুব বড় মানে পরিস্থিতি নির্ভর করে। তুমি যখন বলছো সব্যসাচী তারা কতখানি জানেন বা তাদের জানাটা নিয়েও একটা প্রশ্ন আছে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে লোকসভা কেন্দ্রে যারা এমনিতেই প্রার্থী হন, জয়ী হন, তারা ন্যাচারালি তারপরে তারা দিল্লি যাত্রা করে, সেখানে গিয়ে তারা লোকসভাতে কতখানি জনতার জন্য গলা তারা চওড়া করেন এটা নিয়ে কিন্তু অনেক সময় একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু এই যে দুটো কেন্দ্র নিয়ে আমাদের কথা হচ্ছে, এই দুটো কেন্দ্রের যারা তৃণমূল কংগ্রেসের যারা জেলার নেতা, যারা ব্লকের নেতা, যারা মহকুমার নেতা, তারা কি মনে হয় মানুষের প্রত্যাশা? এখন প্রথম কথা হচ্ছে যে এই যে পরিস্থিতিতে আগে যেটা শোনা যাচ্ছে যে কীর্তি আজাদ জয়ী হলেও যা শোনা যাচ্ছে যে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু তৃণমূল কংগ্রেসের ফলাফল একেবারেই খুব একটা ভালো নয়। না, আমি তোমাকে বলি সেটা হচ্ছে যে কীর্তি আজাদ এবং আমাদের শত্রুঘ্ন সিনহা যেই হয়ে থাকুক, আমার কথা প্রথম জিনিসটা হচ্ছে যে কেন্দ্রে সরকার কারা গঠন করছে সেটার উপর নজর থাকতে হবে। একদম, এটা হচ্ছে মূল বিষয়। কেন্দ্রে যদি যদি ইন্ডি জোট থাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার টিম ইন্ডি জোটের সঙ্গে থেকে যায়, তাহলে হয়তো আগামী দিনে কীর্তি আজাদ বলো যে কথাটা বলবে সেটা হয়তো বাংলার মানুষের জন্য উপকারের কাজে লাগবে। দুর্গাপুরের ভবিষ্যতের কথা ভাবা যাবে, আসানসোলের ভবিষ্যতের কথা হবে। কিন্তু যদি এনডিএ গভর্নমেন্ট আবার বিগত যে 10 বছর ছিল সেরকম আসে, তাহলে কীর্তি আজাদ যেভাবে ঘাটাল মাস্টার প্ল্যান 10 বছরও দেব খালি প্রতিশ্রুতি দিয়ে পার করে দিয়ে গেল, কাজের কাজ কিছু হলো না। একদম ঠিক একই পরিস্থিতির মধ্যে দিয়ে এই দুর্গাপুর এবং দুর্গাপুর বর্ধমান এবং আসানসোল একই পরিস্থিতির জায়গার মধ্যে থাকবে এবং আগামী 5 বছর পরে আবার লোকসভা নির্বাচনে এইগুলোই ইস্যু হবে যে বাংলায় আবার নতুন নতুন কলকারখানা যেগুলো হয়ে আছে, যেগুলো সরকারি কারখানা হয়ে আছে সেগুলো আবার নতুন করে বন্ধ, সেগুলো কবে খুলবে, এগুলো ইস্যু হবে। তার বাইরে কিন্তু কিছু নেই। তার কারণ হচ্ছে কেন্দ্রের উপর নির্ভর করবে, কেন্দ্র সরকারের উপর নির্ভর করবে যে তারা কারা বসছে এবং তারা কতটা এটার জন্য সক্রিয় হবে। গৌতম দা যে কথাটা উঠে এলো এবং তুমিও অনেক আগেই বলে যে এটা সবচেয়ে বড় কথা যা হয়েছে তো পাস্ট হয়ে গেল, ভবিষ্যতে যেটা ইম্পর্টেন্ট সরকার এটা কোনো অনিশ্চিত আমরা জানি না। কিন্তু একটা সুবিধা আছে যে যেহেতু এনডিএর মধ্যে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, হয় তাকে জোগাড় করতে হবে বাইরে থেকে নিজেদের দলে অন্তর্ভুক্ত করা, কতজন নির্দল আছে আমি জানি না, যেতে পারে, তাহলে হতে পারে, সেটা হতেই পারে। আর যদি তা না হয় তাহলে শরিকদের সঙ্গে করতে হবে। শরিকদের সঙ্গে যদি নিয়ে করতে হয় তাহলে কিন্তু এই পলিটিক্যাল যে বিভিন্ন র্যাডিফিকেশনস গুলো হয়, মনে করো এই অন্ধ্রপ্রদেশ টিডিপি, সেটা তো প্রেশার করবে যে আমার এখানে এটা করবে, আরেকজন বলবে আমার এখানে এটা, সবটাই পলিসি ম্যাটার। ও একটা হচ্ছে বড় পলিসি ম্যাটার যে আমরা সরকারি ভাবে
শিল্পায়ত্ত কারখানা চালানো, এটা একটা বড় পলিসি। আর ধরে চালানো কর্মসংস্থান যোগান সেটা আমরা অনুভব বেসরকারি বিনিয়োগ ছাড়াও বেসরকারি বিনিয়োগ আনতে হবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনতে হবে, সেইখানে ইনভেস্টমেন্ট হলে ন্যাচারালি শিল্প হবে। গুজরাট মডেল তো তাই ছিল, গুজরাট মডেল গুজরাট মডেল গুজরাট মডেল সারা ভারতবর্ষ শিখিয়ে মডেল গুজরাট মডেল তার মানে হয় তোমাকে স্বীকার করতে হবে গুজরাট ফেল করেছে, আর না হলে তোমাকে স্বীকার করতে হবে। কারণ সরকার নিজে কোষাগার থেকে টাকা খরচা করে চালাবে, লোকসান করে চালাবে পরিষ্কার হিসেবে। এটা কিন্তু বহুদিন আগে, এটা কিন্তু শুধুমাত্র বিজেপি বা এনডিএ সরকার, এটা ইউপিএ সরকার হয়েছে বলে কোনো লাভ। কাজে সেভাবে চালাবে। তোমাকে আবার বলছি মডার্নাইজ, এই মডার্নাইজ করতে গেলে কি করতে হবে, তোমাকে এমন একটা প্ল্যান তৈরি করতে হবে। এখানে কিন্তু একটা দল কষাকষি জায়গা হলো ফেডারেল স্টেট হিসেবে আমাদের দেশে, যেটা একেবারে হচ্ছিল না। ফেডারেল গভর্নমেন্ট হিসেবে বিজেপিকে না চললে তার একটা ভয় থাকে। আর আজকে সে যদি পশ্চিমবঙ্গকে না করে কথা এইটা ডিফেক্ট অন্যভাবে ইম্প্যাক্ট তেলেগুদের সঙ্গে তেলেগুদের সঙ্গে কোনো একটা আটকে গেছে, তখন বলবো তার মানে পশ্চিমবঙ্গ হচ্ছে না আমাদের হচ্ছে, তাই তারা ওদের সাথে কি হবে, ঠিক এই জিনিসটা বলতে পারে। এবং এই যে একটা শিক্ষা না, আসলে কি হয় যে জোট সরকার চালাতে গেলে জোট সঙ্গীতের শর্তগুলো তো মানতে হবে, যদি হয় সেটা নৈতিক হোক, অনেক ক্ষেত্রে অনৈতিক দাবি হয়। কেননা এটা আমার মনে আছে এই প্রসঙ্গে যে মনমোহন সিং একবার বলতে হয়েছিল যে জোটে থাকলে অনেক কিছু মানতে হবে, এই কথা তুমি বলেছো। হ্যাঁ, সবাইকে একটা তার যে একটা পলিসি প্ল্যান তৈরি, মানে একটা প্ল্যান হতে পারে যে আমরা আর বন্ধ করবো, এটা হতে পারে আমরা আর বন্ধ করবো, আমরা এটা চালাবো, এটা হতেই পারে। এটা হলেও খানিকটা লাভ। তার সঙ্গে যদি উক্তি হয় যে আমরা ওইখানে বিদেশি বিনিয়োগ বা সরকারি বিনিয়োগ না হলেও বেসরকারি বিনিয়োগ কিভাবে নিয়ে যাওয়া যায়, কিংবা পাবলিক প্রাইভেট পার্টনারশিপে কি কি করা যায়, এই দিনে একটা বড়। এই প্রসঙ্গে একটা কথা, যে বিদেশি বিনিয়োগের কথা তুমি বললে, বিদেশি বিনিয়োগ বিদেশের অবস্থা কি যথেষ্ট ভালো আছে? এখন যে রিসেশন যেখানে আছে এবং মন্দার যে সার্বিকভাবে যে এফেক্টটা গোটা পৃথিবীতে পড়েছে, সেখানে জনসংখ্যাটা অনেকটা কম থাকে। ঠিক অনিতা এই প্রসঙ্গে যতই যা কথাই হোক না কেন, এই কথা কিন্তু সুস্পষ্ট কোনো দ্বিমত নেই যে নরেন্দ্র মোদী গুজরাট মডেলের কথা বলা হচ্ছিল, নরেন্দ্র মোদীও কিন্তু এই রাজ্যে বিপুল কর্মসংস্থানের একটা কথা বলেছিলেন। আমার বলা ভুল যে এই রাজ্যে নয়, সারা ভারতবর্ষ জুড়ে। এবং তখন এটাও বলা হতো যে মনমোহন সিং, ডক্টর মনমোহন সিং তার মতো একটা বিরাট মাদের অর্থনীতিবিদ, ভারতবর্ষের আগে এত ভালো করে অর্থনীতিটা বুঝেও তিনি সেভাবে কিন্তু জায়গা তৈরি করলেন না কর্মসংস্থানের উন্নয়নের জন্য। নরেন্দ্র মোদী তারপর ফের ক্ষমতায় এলেন। আমি বলতে চাইছি ভারত পক্ষে রাজনীতি হচ্ছে, কোর্ট কাচারি হচ্ছে, তোষণ হচ্ছে, ধর্মের নামে নানান কথা বলা হচ্ছে, একে অপরের বিরুদ্ধে বলছেন, কেউ কেনাবেচা করছেন, দুর্নীতি হচ্ছে, সব হচ্ছে। খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে তারা যেটা বোঝে, দুবেলা দুমুঠো অন্ন, ভাত, রুটি, কাপড়, মাকান, এটাই তো চায়। এবং স্বাধীন ভারতবর্ষে এটাই মূল কথা, পরিষ্কার কথা। সাধারণ মানুষের কাছে যে কর্মসংস্থান, সেটা লেবারি হোক, গুজরাট মডেল হোক, ক্ষুদ্র কুটির শিল্প হোক, কেন্দ্রীয় একটা বৃহৎ কর্মসংস্থান, যে কথা অনেক সকালে আলোচনা করছিল, কিছু আগে তোমরাও বলছিলে, বৃহৎ কর্মসংস্থান কেন্দ্র ছাড়া কিন্তু সম্ভব একদমই। সেইটার কি হবে, যেই এরপরে গভর্নমেন্ট গঠন করুক, ইন্ডিয়ায় করুক আর এনডিএ করুক, কর্মসংস্থানের প্রশ্নটা এরপরে যেই গভর্নমেন্ট গঠন করবে তাদের কাছে কতটা সঠিক, আমার মনে হয় যে এটা খুব সঠিক। হ্যাঁ,
কারণ হচ্ছে যে আমরা দেখলাম যে যখনই কোনো সরকার নতুন করে কোন রাজ্যে ক্ষমতা আসছে তারা কিন্তু কিছু জনমনী নীতির উপরে ভিত্তি করে কিন্তু সরকারটা চালানোর চেষ্টা করছে। যেমন আজকে পশ্চিমবঙ্গে এই যে 100 দিনের কাজ, 100 দিনের কাজ অথবা বিভিন্ন ধরনের ধরো মহিলাদের জন্য ধর্ম সংস্থানটা কিন্তু সাধারণভাবে হচ্ছে না বা দেওয়া যাচ্ছে না, যার জন্য এই জায়গাগুলো স্বনির্ভরতার থেকে সরে এসে কিন্তু আজকে এই নীতিগুলোর উপরে আজকে কেজরিওয়ালকেও তাই করতে হয়েছে। 100 দিনের কাজে স্ট্যাটিস্টিক্যালি দেশের অনেক সুন্দর একেবারে স্ট্যাটিস্টিক্যালি 100 দিনের কাজ কাজ দেওয়া হচ্ছে। তার মধ্যে চুরি পাবে না, সেটা 5% সেটা আলোচনা বিষয়। কিন্তু সম্পদে যেমন বৃদ্ধি হচ্ছে, গ্রামে 70% লোক গ্রামে থাকে, সেই 70% লোকের দেশের মধ্যে তুমি একটা ভেবে দেখো, দেশের 40% তোমার সম্পদ 10% লোকের হাতে আছে, বাকি 60% সম্পদ আছে 10% লোকের হাতে। কি করে আছে বাকিদের জন্য? এইবারে সেই যে বাকিদের সম্পদটা সম্পদ দেখতে তো না, তুমি নিয়েছো না, তুমি আম্বানি আদানি টাকাতে সমস্ত টাকা নিয়ে ছড়িয়ে দাও, টাকা ভাবনা ওদের কি কম আছে? তো ওইভাবে তো হয় না, সে তো ঋণমুক্ত বলছি, তো ওইভাবে তো হয় না, এটা হচ্ছে ঋণমুক্ত বলছি, কিন্তু ওদের তো ব্যাপার আছে, তৈরি হয়েছে। এর থেকে কিভাবে হয়? অবশ্যই হয় এইভাবে। প্রচুর দেশ হয়েছে যারা সাংঘাতিক উন্নতি করছে, গ্রাজুয়েট করেছে, একসময় ব্রাজিল করেছে, সাউথ আফ্রিকান কান্ট্রি অনেক আছে না, কিন্তু সেইগুলো দেশের একটা সুবিধা কি, তারা ছোট দেশ এবং তাদের জনসংখ্যা অনেকটা কম, তাদের পক্ষে যেটা সুবিধে। আমাদের পক্ষে প্রত্যেকটা জমিতে ল অফ ডিমিনিশিং রিটার্ন হচ্ছে। এই যে ফেডারেল যদি ভালো, তাহলে প্রত্যেকটা রাজ্যের জন্য আলাদা তুমি ওপর থেকে চালিয়ে ওয়ান লিডার, ওয়ান নেশন, এগুলো হয় না তো। ভারতবর্ষ ভেরি ডাইভার্স, ভারতবর্ষের সমস্ত জায়গা, কোথাও তোমাকে ট্যুরিজম করতে হবে, কোথাও তোমাকে চাষের ব্যাপার করতে হবে, কোথাও তোমাকে সফট স্কিল শেখাতে হবে, তোমাকে সেগুলো, এইটাই তো ভিশন, সেই ভিশনটা দরকার। তবে এটা তো কংগ্রেস ম্যানিফেস্টো আছে, খুব ভালো রকম আছে, নেই তা নয়, খুবই আছে। আমার ধারণা কংগ্রেস ম্যানিফেস্টো যেটা আছে সেটা হলে প্রথমত আমার ধারণা ভালো হবে, কিন্তু কর্মসংস্থান হবে, কিন্তু সেম টাইম যেন কংগ্রেসের একটা জিনিস বলেছিল, আমরা এই কাস্ট সেন্সাস যেটা করা খুব দরকার বলে মনে করছিল একটা। দ্বিতীয়ত ওরা বলছে, ওকে বলছিল কি ওয়েলথ অডিট করা, তার মানে কিন্তু নিজে নয় যে লোকের টাকা নিয়ে তা নয়, অডিট করা কোন ডেমোক্রেসিতে কাদের কত কিছুটা সম্পত্তি আছে, দেশের সম্পদটা কোথায় কি আছে, কিভাবে আছে, যাতে এটা করা করলে কি হয়, তুমি ভবিষ্যতে প্ল্যান করতে পারো। এটা কিন্তু বহু জায়গায় এরকম কথা হয়, এর মধ্যে ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু যদি বিজেপিও আসে, এনডিও আসে, একটা স্ট্রং অপোজিশন থাকে, যেটা খুব দরকার, সেটা তো আমি স্ট্রং অপোজিশনের স্ট্রং অপোজিশন যদি যেটা আমরা তারা কিন্তু অত চক্করে আগের মতো ছিল, যেহেতু স্ট্রং এখন যে ফিগারগুলো আমরা দেখছি, বিশেষ করে আজকের ডেটে, একদম সেটা কিন্তু একজন আরেকজনের ঘাড়ে নিঃশ্বাস পেয়ে। আমরা আলোচনাটা শেষ করবো, তার আগে ছোট জায়গা দিয়ে একটু শেষ করতে চাইছি। সর্বশেষ আজকে নির্বাচনের এই ফলাফল সম্ভাব্য সবকিছুর পরে রাহুল গান্ধীকে ওখানে আত্মবিশ্বাসী তাকে দেখে লাগলো, যে কনফিডেন্ট। আমরা ভারত জোড়ো যাত্রাতেও কিন্তু তাকে এতখানি কনফিডেন্ট দেখিনি, কারণ মুখটাই বোঝা যাচ্ছিল না তিনি এতখানি দাঁড়িয়ে রেখেছিলেন। কেউ কেউ তাকে সাধু বাবা বলেও ধাক্কা দিয়েছে। আজকের যে ছবিটা আমরা দেখলাম, তার দলকে আগামী দিনে দাঁড় করানোর ক্ষেত্রে, আগামী দিনে আরো বেশি করে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, তার বাবার দিদিমার ফর্মে ফিরিয়ে আনার ক্ষেত্রে এই হাসি, এই কনফিডেন্ট কতখানি কাজে লাগবে বলে বলা হয়। প্রথম কথা হচ্ছে ছবি কথা বলে, এটা একদম একটা কথা। তো রাহুল গান্ধীর এই যে হাসি, তাতে
একটা কথা মানে খুব পরিষ্কার যেটা আমার মনে হয়েছে আর কি, সেটা হচ্ছে যে এইভাবেও ফিরে আসা যায়, এভাবেও ফিরে আসা যায়। তার কারণ হচ্ছে যে আমরা যদি 2014-তে দেখি কংগ্রেসের যে ফলাফল, 2019-এ দেখি যে কংগ্রেসের যে ফলাফল, সেই তুলনায় অনেকটা জায়গা নিয়েছে, যেখানে এক কথা যদি বলতে যাই যে মানে এনডিএ একদম বিরোধী শূন্য করে দেওয়ার যে মানসিকতা, কংগ্রেস একদম হীন ভারত করার যে চিন্তা ভাবনা করেছিল, সেই জায়গা থেকে যে ফিরে এসেছে, এবং তারা যে একটা ডবল ডিজিটের নাম্বারেই থাকুক, হয়তো ট্রিপল ডিজিট হয়নি, কিন্তু ডবল ডিজিটের নাম্বারের থেকেও যে ইন্ডিয়া জোটের যে বাকি সংখ্যাগুলো আছে তাদের থেকে বড় জায়গায় তারা রয়েছে। এবং যদি আজকে ইন্ডিয়া জোটও সরকার করে, তাহলে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এদিকে বাদ দিয়ে কোনো কিছু করা যাবে না, এদিকে সামনে প্রথম জায়গাতে রেখে পরে সরকার করতে হবে। এবং কংগ্রেস তাদের যে, যেটা গৌতম দা বলছিল যে ম্যানিফেস্টোর কথা বলছিল, তারা যে উন্নয়নের কথা বলেছে, সেটা কিন্তু তারা সেই জায়গা থেকে সরতে পারবে না। এবং তাতে যদি ভারতের, দেখো, কারোর কোনো পরিবর্তন হওয়ার পর যদি দেশের মঙ্গল হয়, দেশের ভালো হয়, তাতে আমার মনে হয় সেটা হওয়া উচিত। এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলি, যে এই ম্যানিফেস্টো কিন্তু প্রত্যেকটা দলই কিন্তু বাঁচা, হ্যাঁ, এবং তাতে প্রত্যেক ভালো ভালো কথাই থাকে, সবাই ভালো ভালো কথা বলে। ভালো করেছে, খুব ভালো আমাদের দেশে যে কম্পিউটারাইজেশন আজকে কি করে এতগুলো ছেলে কি কাজ কোথায় সিপিএম বন্ধ করবে, কারা এনেছে দিয়েছে যে আমাদের দেশে অনেক ডিজিটাইজেশন হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু দিনের শেষে 70% মানুষ কিন্তু আমাদের দারিদ্র সীমার নিচেই আছে। এখন দারিদ্র সীমার নিচে নেই, আমি বলছি হয়তো রোটি কিছু এদিক ওদিক হতে পারে, এটা আমরা এক নম্বর। দ্বিতীয় হচ্ছে এই যে রুটি, কাপড়া ও মকা, এই যে সাধারণ মানুষের চাহিদা, এই চাহিদা সত্যিকারের কি পূরণ করা গেছে? এবং সবথেকে বড় কথা, এই চাহিদার সঙ্গে মানুষের যে সংস্কার, মানুষের যে মানসিক বিকাশ, এটাকে কি যোগ করা গেছে? মানসিক এটা একটু না লেভেলে কোনো হবে না। যে সায়েন্টিফিক যেটা আমরা বাংলা দেখেছি বিভিন্ন সেটা চলে গেছে একটা মানুষ আমি যেটা বলছি যে এখন কি ভারতবর্ষ এখনো বহু মানুষ আমাদের মনস্কামনা পূরণের জন্য পাথর পাচ্ছে, এখনো আমরা চাই এবার আমরা বন্ধ করতে পেরেছি, এখন কি আমরা বিয়ে বন্ধ করতে পেরেছি? আমি বলছি এই ৭৫ বছর পরেও কতখানি পুরনো হলো এই কথা বলছিলে। এবং সার্বিকভাবে এই আলোচনা ছিল, আছে এবং থাকবে। আর এই সব কিছুর মধ্যেই আমাদের দুটো পাওনা, একটা হচ্ছে যিনি সরকারে আসুন, সরকারে বসুন, ভারতের মঙ্গল করুন, দেশের মানুষকে পরিষেবা দিন, নতুন ভারত দেখান। আর দ্বিতীয়ত, এবারের নির্বাচনে, যে কোনো নির্বাচন একটা সময় বিহারের সঙ্গে আমরা ফারাক করতে শুরু করেছিলাম, বলা হতো বিহার বাংলা এক হয়ে গেছে। তো এই যে এত অশান্তি, রক্ত, মৃত্যু, এই ছবিটা যেভাবে আমরা এবারে লোকসভা নির্বাচনে দেখলাম না, যা আমাদের কাছে একটা বিরাট বড় পাওনা। আমরা প্রত্যাশা রাখি এই বাংলার মানুষ হিসেবে এই বাংলার সৃষ্টি, কৃষ্টি, সংস্কৃতিকে বজায় রেখে আজকে যেভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা হলো, এর পরের মুহূর্তেও যাতে সেই সুষ্ঠু স্বাভাবিক ছবিটা যেন বজায় থাকে। আর একটা কথা আমি বলে শেষ করছি, নিশ্চয়ই, নিশ্চয়ই বলবো। শুধু একটা বলছি, এই যে যেটা তমনাশ বলতো, সব্যসাচী বলতো, তুমি বলছো, আমি বলছি, আমাদের কথায় বিরোধ থাকতে পারে, বিতর্ক থাকতে পারে, ঠিক, কিন্তু এই স্বাধীনতাটা কেড়ে নেওয়া হচ্ছিল। আর বিজেপি যদি সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক ভাবে চালাবার ক্ষমতা পেত, তাহলে তালা বেঁধে দেওয়া হতো মুখে, একদম সেইটা ফিরে আসুক, সেইটা খুলে দেওয়া হোক, এটা সবচেয়ে বেশি কাম্য। আমার মনে হয় যে এরপরে আমাদের আর কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ। আজকে দিনভর আমরা
42টি কেন্দ্র এবং সারা ভারতবর্ষের প্রতি মুহূর্তের আপডেট আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার। এবং সর্বশেষ আজকের মতো আমাদের যে লাইভ সরাসরি লোকসভার দখলদারি, আমার সঙ্গে এতক্ষণ ধরে ছিলেন গৌতম বন্দ্যোপাধ্যায়, আমার সঙ্গে ছিলেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায় এবং তমনাশ পণ্ডিত। তোমাদের তিনজনকে অনেক অনেক শুভেচ্ছা। আমাদের দর্শক বন্ধুদেরও যারা আমাদের সঙ্গে সমগ্র নির্বাচনে যে কোনো অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন এবং আছেন, আমাদের শুভানুধ্যায়ী, আমাদের বিজ্ঞাপনদাতা, আপনাদের প্রত্যেককেই এক্সপ্রেস নিউজ পরিবারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো লোকসভার দখলদারি লাইভ আমরা এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।